কষে একটা থাপ্পড় দিয়ে বলল, আমি তোমাকে বলেছি মাসের মধ্যে একদিন তুমি আমার কাছে আসবে। তোমাকে অনেকবার বলেছি, তোমারটা আমি সহ্য করতে পারি না। রমজান আলী বলল, তুমি এমন করছো কেন? আমি কয়দিন বাঁচবো? তাছাড়া তুমি আমার স্ত্রী হয়ে আমার গালে থাপ্পড় দিয়েছো। হামিদা বেগম বলল, আমি তোমাকে যদি সহ্য না হওয়ার মতো করে কষ্ট দেই তাহলে তুমি আমাকে আদর করবে নাকি মারতে মারতে বাসা থেকে বের করবে? রমজান আলী বলল, প্লিজ তুমি আমাকে এই বয়সে মানসিক কষ্ট দিও না। আমি এই মুহূর্তে তোমাকে যদি কাছে না পাই তাহলে নিজে নিজেই অসুস্থ হয়ে যাব। হামিদা বেগম বলল, তোমার সুস্থতার জন্য আমার শরীরের কষ্ট দিতে পারবো না। তাছাড়া তোমার যদি এতই বউয়ের সাথে থাকতে ইচ্ছে করে আমাকে ছাড়া আরেকটা বিয়ে করনি কেন? দুজনেই মিলেমিশে থাকতাম। এদিকে তোমার পুত্রবধূ আছে, তারা এসব শুনলে বা দেখলে কি মনে করবে? একবার কি ভেবে দেখেছো তোমার মান সম্মান থাকবে কিনা? রমজান আলী বলল, এই বয়সে আমাকে আর কে বিয়ে করবে? কেউ তো করবে না। আর করলেও তুমি নিজে আমাকে সহ্য করতে পারছো না, অন্য কেউ কি করে সহ্য করবে? এর মধ্যে বাহির থেকে তিশা ডাক দিয়ে বলল, আন্টি আন্টি একটু বাহিরে আসবেন। হামিদা বেগম ইয়ার কাছ থেকে দূরে সরে বলল, আসছি আমি, বলেই চলে গেল। তারপর রমজান আলী আফসোস করতে লাগলো, কেন মেশিন এত বড় হয়ে গেল। তিশা বোনের শাশুড়িকে বলল, আন্টি আমি আপনাকে টাকা দিচ্ছি, আমার জন্য কিছু সিক্রেট জিনিস এনে দেন না। হামিদা বেগম বলল, আমার শরীর খারাপ লাগছে, তুমি তোমার দুলাভাই আসলে তাকে দিও, আমি এখন পারবো না। তিশা বলল, আমি ওনাকে বলতে পারবো না, আঙ্কেলকেও বলতে পারবো না, কারণ মেয়েদের জিনিস মেয়েরাই আনতে হয়। হামিদা বেগম আর উপায় না পেয়ে বলল, বলো কি আনতে হবে আর টাকা দাও। তিশা টাকা দিয়ে বলল, আন্টি আমার জন্য 2টা 32 সাইজের গেঞ্জি নিয়ে আসবেন আর 2টা প্যান্ট নিয়ে আসবেন। হামিদা বেগম বলল, ও এগুলোর জন্য যেতে বলছো? এগুলো হলে তো আমার আনতে হবে, আর কিছু আনতে হবে? তিশা বলল, একটা হেয়ার রিমুভার নিয়ে আসবেন, এছাড়া আর কিছু লাগবে না। হামিদা বেগম বলল, এগুলো আনতে 5 থেকে 6 ঘন্টা লাগবে, কারণ এগুলো এখানে ভালো পাওয়া যাবে না, ভালো একটা দোকান থেকে আনতে হবে। তিশা বলল, টাকা লাগলে আরো নিয়ে যান, তবুও ভালো জিনিস আনবেন। হামিদা বেগম বলল, ঠিক আছে আর লাগবে না, এগুলোই হবে। আচ্ছা তাহলে বাসার দিকে খেয়াল রেখো, আর তোমার বোনকেও বলিও, আমি গেলাম, বলেই চলে গেল। হঠাৎ তিশার মাথা ঘুরে উঠল, মাথায় হাত দিয়ে বিছানার দিকে চলে গেল। ফাহিমা বাথরুমের বাইরে দাঁড়িয়ে বলল, আমার বাথরুমে কে ঢুকেছে? শ্বশুর ডাক দিয়ে বলল, বৌমা আমি একটু গোসল করছিলাম। ফাহিমা বলল, আপনাদের বাথরুম কি হয়েছে? আমার পার্সোনাল বাথরুমে কেন এসেছেন? শ্বশুর বলল, বৌমা কোথাও তো লেখা নেই এটা তোমার পার্সোনাল বাথরুম, তাছাড়া এই বাথরুমে গোসল করলে তোমার তো কোনো অসুবিধা নেই, তুমি তো আমার মেয়ের মতো। ফাহিমা বলল, আমি আর সহ্য করতে পারছি না, আপনি বের হয়ে আসুন। শ্বশুর মনে মনে বলল, বৌমার মনে হয় চাপ বেশি এসেছে, আমি বের হয়ে যাই গামছাটা পেঁচিয়ে, বলেই দরজা খুলে বের হবে। হঠাৎ শ্বশুরের কোমর থেকে গামছাটা খুলে পড়ে গেল। ফাহিমা শ্বশুরের অস্ত্র বড় দেখে জ্ঞান হারিয়ে পড়ে গেল। শ্বশুর ফাহিমাকে ওই অবস্থায় রেখে তার রুমে গেল কাপড় চেঞ্জ করতে। তিশা গায়ের কাপড় এলোমেলো অবস্থায় বোনের শ্বশুরের রুমে ঘুমাচ্ছে। এর মধ্যে রমজান আলী প্রবেশ করলো। তিশাকে দেখে রমজান আলী চোখগুলো বড় করে মনে মনে বলল, বাসায় তো কেউ নেই, আমার স্ত্রী আমাকে সহ্য করতে না পেরে কোথায় গিয়েছে জানি না। অন্যদিকে আমার পুত্রবধূ আমার মেশিন দেখে অজ্ঞান হয়ে পড়ে গেল, এদিকে বাসা ফাঁকা আর আবার রুমে শুয়ে আছে, এখন তো আর হাতছাড়া করবো না, বলেই তার কাছে গিয়ে তার সারা শরীরে হাত দিতে লাগলো। শেষবার নিশ্চিন্ত হওয়ার জন্য বলল, তিশা এই তিশা। তিশার কোনো সারা শব্দ নেই। রমজান আলী সুযোগ পেয়ে হাতছাড়া করলো না, সে আস্তে আস্তে জামা কাপড় খুলতে লাগলো। ফাহিমা বাথরুমের সামনে পড়ে আছে। এর মধ্যে আকাশ এসে হাউমাউ করে বলল, বাসায় কেউ নাই নাকি? কারো কোনো সারা শব্দ নেই। আকাশ ফাহিমাকে কোলে নিয়ে রুমে নিয়ে গেল। রুমে আনার পর তার মুখে পানি ছিটিয়ে দিল। ফাহিমা হঠাৎ চোখ পেলে আকাশকে বলল, তুমি কে আর আমি এখানে কেন? আকাশ বলল, তোমার কি হয়েছে? তুমি এভাবে কথা বলছো কেন? ফাহিমা বলল, আমি তো নিজেই জানি না আমার কি হয়েছে। আকাশ বলল, আমি তোমাকে বাথরুমের সামনে থেকে এসেছি, তুমি ওখানে অজ্ঞান হয়ে পড়েছিলে। ফাহিমার হঠাৎ মনে পড়ে গেল তার শ্বশুরের কথা। শ্বশুরের কথা ছেলেকে না বলার জন্য মিথ্যে সাজিয়ে বলল, আসলে হঠাৎ গরম লাগছিল তাই অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম, আর তুমি এসে ওখানে পেয়েছো আমাকে। আকাশ বলল, হ্যাঁ তোমাকে ওখানে পেয়েছি, কিন্তু বাসার মধ্যে এতগুলো মানুষ থাকতে তুমি ওখানে পড়েছিলে। আমার তো মনে হয় আমি বাসায় না আসলে তুমি আজকে দুনিয়া থেকেই চলে যেতে। ফাহিমা বলল, আচ্ছা যাই হোক, তুমি এসে ভালো হয়েছে। আমার ছোট বোনটা কোথায় আছে দেখো তো, সে কেন একবারও আমার কাছে গেল না? আকাশ বলল, তুমি শুয়ে থাকো, আমি দেখছি ও কোথায় আছে। বলেই আকাশ রুম থেকে বের হয়ে খুঁজতে লাগলো শালিকে। আকাশ সব দিকে খোঁজাখুঁজির পর বাবার রুমে এসে দেখলো তিশা হাত পা ছেড়ে দিয়ে বিছানায় পড়ে আছে। আকাশ নাকে মুখে হাত দিয়ে দেখলো কোনো নিঃশ্বাস বের হচ্ছে না। আকাশ চিল্লাচিল্লি করে বলল, ফাহিমা এদিকে এসো, তোমার বোনের অবস্থা আমি কিছুই বুঝতে পারছি না। ফাহিমা তাড়াহুড়ো করে কাছে আসলো, তারপর বলল, কি হয়েছে, ওর এই অবস্থা কেন? আকাশ বলল, তোমার বোনের মনে হয় নিঃশ্বাস বের হচ্ছে না। ফাহিমা তিশাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো, বোন তোর এই অবস্থা কি করে হলো? কিভাবে আমাদেরকে ফেলে দুনিয়া থেকে চলে গেলে? আকাশ বলল,
তুমি শান্ত হও। এভাবে চিল্লাচিল্লি করে কান্নাকাটি করলে ও কখনোই ফিরে আসবে না। আল্লাহর কাছে প্রার্থনা করো যেন আল্লাহ তাকে বেহেশত নসিব করে। ফাহিমা বলল, আমার বোনকে কে মেরেছে সেটা বের করতে হবে। আমি আমার ছোট বোনকে ভালোবাসি বলে আজকে আমার বাসায় নিয়ে এসেছি। আর এই খবর যদি আমার মা জানতে পারে তাহলে আমাকেও দুনিয়া থেকে চলে যেতে হবে। আকাশ ফাহিমাকে ধরে সান্ত্বনা দেওয়ার জন্য রুমে নিয়ে গেল। আকাশ পান্নাকে ধরে রুমে কান্নাকাটি করছে। এর মধ্যে মা এসে বলল, কি হয়েছে, তোরা কান্নাকাটি করছিস কেন? আকাশ বলল, মা, আমার শালি বেঁচে নেই, বাবার রুমে পড়ে আছে মৃত্যু অবস্থায়। হামিদা বেগম বলল, এসব কি বলছিস? আমি তো ওর জন্য মার্কেটিং করতে গিয়েছি, আমি দেখছি ওর কি হয়েছে বলে তিশার কাছে গেল। এদিকে দুজনের কান্নাকাটি করছে শালি ও বোনের জন্য। হামিদা বেগম তিশা সবকিছু দেখার পর মনে মনে বলল, এতক্ষণ পরেই বুঝতে পারলাম ওর কেন মৃত্যু হয়েছে। আমি তো একা ওর সাথে কথা বলতে পারবো না, তার স্ত্রীকেও লাগবে, তারপর একটা উচিত বিচার পাবে মেয়েটা বলেই আকাশও তার স্ত্রীর কাছে গেল। ফাহিমা বলল, আমার বোনের দাফন কাফনের ব্যবস্থা করো। এর মধ্যে শাশুড়ি এসে বলল, এসব পরে করিও, আগে তোমার শ্বশুরের বিচার করো, ও কোথায় আছে এখন? আকাশ বলল, আমার বাবার আবার কিসের বিচার করবে? কি দোষ করেছে আমার বাবা? মা বলল, আমি 100% নিশ্চিত তোর বাবা ওই মেয়েটাকে মেরেছে। আর ওর আমি সমস্ত কিছু দেখেছি, সবকিছু মিলে বুঝতে পেরেছি তিশা নিজেকে শক্ত করে রাখতে পারিনি বলে দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। ফাহিমা বলল, আম্মা, আপনি এসব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার শ্বশুর আব্বা কেন আমার বোনকে মারবে? আমার বোন তো আমার শ্বশুর আব্বার কোনো অপরাধ করেনি। এখানে কোনো কথা না বলে আমার সাথে এসো তোমার শ্বশুরের কাছে, তখন বুঝতে পারবে আসল ঘটনা কোথায় বলে শাশুড়ি ও আকাশ ফাহিমাকে তার শ্বশুরের কাছে নিয়ে গেল। রমজান আলী বসে পত্রিকা পড়ছিল। হামিদা বেগম পত্রিকাটা কেড়ে নিয়ে বলল, তুমি তিশার সাথে কি করেছো? সে আজকে দুনিয়া ছেড়ে চলে গেল কেন? রমজান আলী অবাক হয়ে বলল, তোমরা কি পাগল হয়ে গেছো নাকি? এসব কি বলছো? আকাশ ফাহিমা মাথা নিচু করে রইল। তারা কেউ বুঝতে পারছে না শ্বশুর কি করার কারণে তিশা মারা গেল। হামিদা বেগম বলল, মিথ্যে কথা বললে আমি এখনই পুলিশ ডেকে নিয়ে আসবো, তারপরে এই বয়সে পুলিশের লাঠির বাড়ি খেলে তখন সব কথা বলে দেবে, আর এমন মামলা দেব যেন জেল খেটে তোমার মরণ হয়। রমজান আলী ভয় পেয়ে বলল, হ্যাঁ, আসলে আমার কারণে ও মারা গেছে। ফাহিমা ও আকাশ রমজান আলীর কথা শুনে অবাক হয়ে গেল। আকাশ বলল, কিভাবে মারা গিয়েছে? হামিদা বেগম বলল, আকাশ, আমি বলছি তোরা শোন, আর কোনো বেয়াদবি ধরিস না। এই বলো, কেন তুমি ওই মেয়েটাকে জোর করে ওসব করতে গেলে? রমজান আলী বলল, আমি ওকে এলোমেলো অবস্থায় দেখে নিজেকে সামলাতে পারিনি, তাই ওকে আমি ওসব করতে গিয়ে সহ্য করতে না পেরে ওখানে নিঃশ্বাস ত্যাগ করেছে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমাকে পুলিশে দিও না। ফাহিমা বলল, এখন আমি বুঝতে পেরেছি কিভাবে মারা গেল। আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম না, উনারটা দেখে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। এত বড় জিনিস মানুষেরও হয় নাকি? আর আপনারা জানি না কিভাবে সংসার করেছেন। আকাশ বলল, এসব কথা এখানে বাদ দাও, লজ্জা শরম ওর না থাকলে আমার তো আছে। যা হবার হয়েছে, পুলিশকে বলতে হবে না, লোকজনকে বলতে হবে না, মান সম্মানটা রাখতে হবে। কিন্তু বাবা, তোমার সাথে আমার পরে ভিডিওটা ভালো লাগলে সকলেই আমার ভিডিওটা থেকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।